আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। কত বিচিত্রময় এই পৃথিবী, তাই না? পৃথিবীর নানান প্রান্তে হরেক রকমের মানুষের বসবাস। প্রতিনিয়তই কারো না কারো সাথে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটেই চলেছে। আপনার কিংবা আপনার পরিচিত কারো সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা শেয়ার করুন আমাদের সাথে। আপনার ঘটনাটি শেয়ার করতে পারবেন ইমেইলের মাধ্যমে, লিখে অথবা অডিও রেকর্ড করে। আমাদের ইমেল করার ঠিকানা boothfm20m5@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOTFM20m5@gmail.com। ইমেল অ্যাড্রেসটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বরাবরের মতো আজকেও আপনাদের জন্য নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। চলুন বেশি কথা না বলে ঘটনাটি শুরু করা যাক। আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সিলেট থেকে আমাদের একজন প্রিয় শ্রোতা বন্ধু, তার নাম হচ্ছে দীপক। আমি ঘটনাটি দীপক ভাইয়ের মতো করেই পড়ছি। আমার বাবার সরকারি চাকরির সুবাদে আমরা আগে ঢাকায় থাকতাম। বর্তমানে আমি সিলেটের একটি সুনামধন্য ব্যাংকে কর্মরত আছি। আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব তা আমার নিজের চোখে দেখা। আমি তখন ক্লাস 4-এ পড়ি। থাকতাম তেজগাঁওয়ের রেলওয়ে কলোনিতে। স্কুল থেকে বাসায় এসেই খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে পড়তাম। যেদিনের ঘটনা সেদিন বিকেলেও স্কুল থেকে এসে খেলতে গেলাম। আমাদের বাসার ঠিক সামনের বাসায় রাকিব নামে একটি ছেলে থাকতো। আমার বয়সী হবে। দারুণ খেপাটে মেজাজ আর ডান পিটে ছিল। আমরা সবাই তাকে একটু ভয় করতাম। যাই হোক, সেদিন আমরা ক্রিকেট খেলছিলাম। রাকিবদের বাড়ির সামনে একটা মাঠের মতো জায়গা আছে। বেশি বড় না, কিন্তু আমাদের বাচ্চাদের জন্য যথেষ্ট। আর ঠিক বাম পাশে একটি বিরাট বড় বেল গাছ। সেই বেল গাছে অনেক বড় বড় বেল ধরতো। তবে কেন জানি না কেউ সেই গাছের বেল খেত না। এমনকি আমরা ছোটরাও এড়িয়ে চলতাম গাছটিকে। আমাদের বাবা মায়েরও নিষেধ ছিল ওই গাছের আশেপাশে যেতে। যাই হোক, আমাদের মাঝে একটি ছেলে ছিল, দেখতে একটু বড় শরীরের। বড় শরীর মানে আমরা একই ক্লাসে পড়তাম, দেখতে আমাদের চেয়ে বড় দেখাতো। একটি শট করে বল ওই বেল গাছের দিকে মারলো। আমরা সবাই চেয়ে দেখলাম, বলটা সোজা গিয়ে বেল গাছের একটু ঘন জায়গায় পড়লো এবং নিচে পড়ার কোনো আওয়াজ হলো না। অর্থাৎ বলটা বেলগাছে আটকে গিয়েছে। আমাদের মধ্যে হুলস্থুল পড়ে গেল। এবার বল পারবে কে? কেউ রাজি হলো না গাছের আশেপাশে যাবার। হঠাৎ রাকিব এগিয়ে এলো এবং বলল সে উঠবে গাছে। আমরা না করলাম সবাই মিলে, কিন্তু সে কথা শুনতে নারাজ এবং এক পর্যায়ে গাছে উঠে বসলো। বেলগাছে সাধারণত একটু উপর থেকে ডালপালা ছাড়ে, বড় হয়ে তাই দেখেছি আমরা। কিন্তু এই গাছটির তুলনামূলক নিচে থেকেই ডাল ছিল। রাকিব গাছে উঠে পড়লো দ্রুত। ও একটু লম্বা ছিল আমাদের চেয়ে। বেশি দেরি হলো না গাছের উপরে উঠে যেতে। আমরা পায়ে পায়ে এগিয়ে গেলাম সেই গাছটির দিকে। বেল গাছটা খুবই ঘন এবং ভয়ঙ্কর ছিল। এটা না দেখলে কেউ বিশ্বাসই করবে না যে কতটা ঘন ছিল। হঠাৎ উপরে ওঠার পর আমরা আর রাকিবকে দেখতে পেলাম না। সে উপর থেকে চিৎকার করে জিজ্ঞেস করতে লাগলো যে বলটা কোন দিকে পড়েছে। আমরা তাকে দেখতে না পেয়ে বারবার বলতে লাগলাম, মাঝ বরাবর পড়েছে মনে হয়। সে প্রায় 4 থেকে 5 মিনিট খোঁজাখুঁজি করেও বল পেল না। উপর থেকে বলল, নেমে যাই, বল দেখতে পাচ্ছি না। আমরা বললাম ঠিক আছে। রাকিব গাছ থেকে নামার সময় হঠাৎ চিৎকার দিয়ে উঠল এবং বলতে লাগলো, ওরে ব্যথা পাচ্ছি, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, বাঁচাও বাঁচাও। এই বলে রাকিব অনবরত চিৎকার করতে লাগলো। তখন রাকিবের চিৎকারের মাত্রা এমন ছিল যে যদি কোনো জীবিত মানুষের শরীর থেকে চামড়া তুলে নেওয়া হয়, সে যেভাবে চিৎকার করবে ঠিক তেমনই। সে এভাবে চিৎকার করতে করতে খুব দ্রুত গাছ থেকে নেমে এলো। এরপর যা দেখলাম তাতে আমরা ভয়ে নিস্তব্ধ হয়ে যাই। চোখের সামনে এমন দৃশ্য দেখবো তা কল্পনাতেও ভাবতে পারিনি। দেখলাম রাকিবের বাম পায়ের উরুর পাশ থেকে এক খাবলা মাংস নিই। ভাই, মিথ্যা বলছি না, কেউ যেন গর্ত করে কেটে নিয়েছে এক মুঠো মাংস। রাকিবের উরু থেকে রক্তের স্রোত গড়িয়ে পড়তে লাগলো। রাকিব গাছ থেকে নেমে একবার উপরের দিকে তাকিয়ে বাড়ির দিকে দৌড় মারলো। আমাদের মাঝে কয়েকজন ভয় পেয়ে নিজেদের বাড়ির দিকে ছুটে গেল। আমি এবং আরো 2-3 জন রাকিবের পিছন পিছন ওদের বাসায় গেলাম। রাকিব ততক্ষণে দরজা খুলে ঘরের ভেতর ঢুকে পড়েছিল। তার চিৎকার শুনে রাকিবের বাবা মা বেরিয়ে এলো ভেতর থেকে। রাকিবের এই অবস্থা দেখে সবাই ভয়ে এবং কষ্টে চিৎকার করে উঠল। রাকিব ঘরে ঢুকেই প্রচন্ড ভয় এবং ব্যথার তীব্রতায় অস্বাভাবিকভাবে কাঁপতে লাগলো।
ভয়ে এবং ব্যথার তীব্রতা এতটাই বেশি ছিল যে রাকিব চোখ মেলে তাকাতেই পারছিল না। রাকিবের বাবা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? রাকিব কাঁপা কাঁপা স্বরে বলল, আমি যখন বলটি খুঁজতে বেলগাছে উঠি, গাছটি তখন বেশ অন্ধকার ছিল। আমি বলটি খুঁজতে আরো উপরে উঠি। ঠিক তখনই একটা মানুষের মতো একটা অবয়ব, যার মাথা নেই, সম্পূর্ণ শরীর জুড়ে মনে হচ্ছিল লাল রক্তবর্ণ চোখ। আমি কিছু বুঝে ওঠার আগেই তার ধারালো নখওয়ালা হাত দিয়ে আমার বাম পায়ের উরুতে থাবা বসায়। আমার মনে হচ্ছিল আমার কলিজাকেও বুকের ভেতর থেকে টেনে ছিঁড়ে নিয়ে আসছে। সম্পূর্ণ ঘটনা বলার আগেই রাকিব জ্ঞান হারায়। রাকিবের বাবা তখন দ্রুত তাকে নিয়ে ছুটলেন নিকটস্থ একটি সুনামধন্য হাসপাতালে। হাসপাতালে নেওয়ার প্রায় 20 মিনিটের মধ্যেই ডাক্তার রাকিবকে মৃত বলে ঘোষণা করেন। রাকিবের মৃত্যুর সংবাদ শুনে পুরো এলাকার মানুষ জড়ো হয়ে যায়। রাকিবের বাড়ির সামনে রাকিবের আম্মু এক নাগাড়ে বিলাপ করে কান্না করছিল। আমি আমার জীবনের প্রথম এই রাকিবকে আমার সামনে মৃত্যুবরণ করতে দেখলাম। রাকিবকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয় বাসায়। লাশটাকে যখন গোসল করানো হচ্ছিল, সবাই বলছিল তার শরীরে নাকি দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছিল এবং কেমন যেন শক্ত হয়ে যাচ্ছিল। সব মুরব্বীদের পরামর্শে দ্রুত জানাজা শেষ করে আজিমপুরে কবর দিয়ে দেওয়া হয়। রাকিবের লাশ জানাজার পর আর দেখানো হয়নি কাউকে, যদিও নিয়ম থাকে যে জানাজার পর মানুষ লাশ দেখতে পায়। আমার ছোটবেলায় এর চেয়ে ভয়ঙ্কর কাটানোর কথা কখনো চিন্তাও করিনি। প্রিয় একটি বন্ধুকে হারালাম, তাও এমনভাবে যা স্বপ্নেও কখনো কল্পনা করতে পারিনি। সেই বেলগাছটা কেটে ফেলা হয়। গাছটি কাটার পর নাকি প্রায় রাতেই রাকিবদের টিনের চালে রাতে এক নাগাড়ে কিছু একটা দিয়ে বাড়ি দিত। যেমন হাতুড়ি দিয়ে ছাদে পিটালে যেমন শব্দ হয়, টাং টাং, ঠিক ওই রকমের। প্রচণ্ড আওয়াজ হলেও কেউ সাহস করে বের হতো না। আর ঘুমের মধ্যে রাকিবের মা প্রায়ই দেখতেন একটা বিদঘুটে মানবদেহ তার দিকে এগিয়ে আসছে। আঙ্কেলরা বেশি দিন ওই বাসায় থাকেনি, বাড়িটা ছেড়ে চলে যান কয়েক মাস পরেই। আমার বাবারও বদলি হয়ে যায়, আমরাও চলে যাই নতুন ঠিকানায়। এই বলে দীপক তার ঘটনাটি এখানেই শেষ করেন। ঘটনাটি আমার কাছে বেশ ভালোই লেগেছে, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সম্পূর্ণ ঘটনাটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও ফিরে আসবো আপনাদের জন্য নতুন কোনো ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের এপিসোড। আল্লাহ হাফেজ।